হ্যালো গাইজ, চলো আজকে আমরা জিডির কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করব। তো চলো, কার কেমন পরীক্ষা হচ্ছে অবশ্যই জানাবে কমেন্টে, আর কেমন লাগছে ক্লাসগুলো সেগুলো জানাবে। এইভাবে আমরা অনেকগুলো ক্লাস পরপর আসতে চলেছে। তো দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে, কি একজন শিক্ষার্থী একটি বই কেনার জন্য নিম্নলিখিত 4টি অফার পেয়েছে, মানে 4টি অফার দিয়েছে। এক বলছে 20% পরপর 2টি ছাড়, আর একটা বলছে 25 এবং 15 পরপর 2টি ছাড়, তারপর বলছে 30 এবং 10 এর পরপর 2টি ছাড়, তারপর 5% এবং 35% পরপর বেশি ছাড় নিয়ে আমাদের কোশ্চেনটা চাইছে কোন অফারটি শিক্ষার্থীকে সবচেয়ে বেশি ছাড় দেবে। তো আমরা এগুলো যখন করি, যখন দুটো পরস্পর সাকসেসিভ ছাড় দেয়, মানে পরপর ছাড় দেয়, তখন কি করি আমরা, কি করি সেই সংখ্যাগুলোকে যোগ করি, যেই দুটো ছাড় দেয় নিয়ে মাইনাস কি হয়ে যায় 20 ইন্টু যে দুটো থাকে তাদের গুণ ডিভাইড বাই 100। তো এখানে দেখতে পাচ্ছ এটা 40 হচ্ছে, মাইনাস এটা কত হয়ে যাচ্ছে, দেখো একটা শূন্য কেটে যাবে, নিয়ে দুটোই কেটে যাচ্ছে, তাহলে এখানে 4 হচ্ছে, তাহলে এটা হচ্ছে 36। মানে প্রথম যে 20% ছাড় দেবে সেটাতে হচ্ছে 36% ছাড় দেবে। দ্বিতীয়টাতে একই রকমভাবে আমরা দেখবো। তো এখানে দেখতেই পাচ্ছি 25 আর 15 চারটেতেই দেখো যোগ করলে 40 হচ্ছে, কিন্তু আমাদের মেন হচ্ছে এই জায়গাটাই বার করতে হবে। এই জায়গাটাই প্রত্যেকটাইতে বার করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 25 আর 15 40, তাহলে 40 মাইনাস কী হয়ে যাবে ডাইরেক্ট এটার 25 আর 15, 25 ইন্টু 15 বাই 100। আমরা কি জানি 4 25 100, আর 4 দিয়ে এটাকে কাটলে কত, 4 দিয়ে কাটো 15কে, বলে 3 4 12, 3 থাকছে 30, মানে দশমিক নিলাম 30, 4 7 28 5, মানে 3.75, মানে কত হয়ে যাচ্ছে এটা তুমি দেখতে পাচ্ছ 36.25%। মানে প্রথমটার এটা ছাড়, দ্বিতীয়টার এটা ছাড়, এবার তৃতীয়টার 30 আর 10 একই রকম 40, মাইনাস কী হবে 30 ইন্টু 100 বাই 100। তাহলে এখানে দুটো শূন্য একটা কেটে যাচ্ছে, আর 3 3, মানে 40 থেকে 3 বাদ দিলে 37। একই রকমভাবে লাস্টটা দেখো 5 ইন্টু 35, মানে 40, মাইনাস 5 ইন্টু 35 বাই 100 কত হচ্ছে, 5 দিয়ে কাটো, 5 20 100। এবার এটাকে কি দেখো, তুমি কি বলছো আমি যেটা বলছি, দেখো এটা 2 দিয়ে কেটে দিলাম 10, আর এটা হচ্ছে 17.5। হ্যাঁ, আর এবার 10 আছে, তাহলে 10 আছে মানে এটা 40 মাইনাস 1.75, মানে কত হয়ে যাচ্ছে এটা 38.25। এত ছাড় দেবে এটাতে। তাহলে একটাতে 36 ছাড়, একটাতে 36.25, একটাতে 37, একটাতে 38.25। তো এইগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে, আমাদের এটাই 38.25, মানে শেষেরটা। বুঝতে পারলে, তার জন্য অ্যান্সার 4। তো কেউ কি বলো তো, এখানে আমি প্রত্যেকটা করে দেখালাম বলে এত টাইম লাগছে, তোমরা যখনই বেশি প্র্যাকটিস থাকবে না, এই দুটো দেখা মাত্র এলিমিনেট করবে, কারণ দেখতেই পাচ্ছ কি 4 হচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 36 হয়ে যাচ্ছে। আর এখানে এটাও দেখতে পাচ্ছ কি 37 হচ্ছে, মানে 30 আর 10 দুটো শূন্য এখানেও কেটে যাবে। তো এগুলো দেখা মাত্র আইডিয়াতেও এটা বোঝা যাচ্ছে কি এটা হবে, হ্যাঁ এই দুটোর মধ্যে একটা, তো এটা এই দুটো করলেই হবে। বুঝতে পারলে। তো তারপরে একটা কি বলেছে, চলো দেখা যাক নেক্সট 2 নম্বরটা কি বলেছে। হ্যাঁ দেখো কি দিয়ে দিয়েছে, দুইয়েরটা দিয়েছে, দুটি শঙ্কুর উচ্চতার অনুপাত তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত তাদের আয়তনের অনুপাত। তো যদি শঙ্কুর আমরা ফর্মুলা জানি তাহলে অঙ্কটা হবে, নাহলে হবে না। শঙ্কু কোনটাকে বলে বলো তো, এই যা টোপর বলে না, এটা হচ্ছে শঙ্কু, এটা হচ্ছে তার হাইট আমরা যেটা ধরি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ 8। তো কি হচ্ছে ভলিউম, মানে আমাদের আয়তনের ফর্মুলা কি, দেখো এটা আমি খুব শর্ট ট্রিকে দেখাচ্ছি একটা। ভলিউম মানে আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই r²h, এটা হচ্ছে ভলিউম মানে আয়তনের ফর্মুলা এটা। হ্যাঁ 1/3 পাই r²h। এবার আমাদের কিসের অনুপাত দিয়ে দিয়েছে, উচ্চতার। দেখো যেরকমভাবে করছি সেরকমভাবে করতে খুব উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 4:3, আর আমাদের কিসের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত। তো ব্যাসার্ধ মানে আর এর অনুপাত কত দিয়ে দিয়েছে 1:2। আমাদের এবার কি বলেছে, তাদের আয়তন অনুপাত কি হবে, তো আমাদের আর এখানে দরকার নেই, এখানে আমাদের r², তো r² আমি এখানে লিখছি, r² সমান হচ্ছে কত হয়ে যাবে 1:4। তো আমাদের দরকার কি, আর r²h। তুমি যখন যদি এই অঙ্কগুলো সঠিক করে থাকো তাহলে খুব সহজ, দেখতেই পাচ্ছ কি আমাদের প্রত্যেকটারই আয়তন একই আসবে। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে r²h সমান, তাহলে কি এখানে দেখতে পাচ্ছ গুণ হয়ে যাচ্ছে, তার মানে h আর কেটে যাবে 1:3, তার জন্য অ্যান্সার 1:3। কি বলতো, যখন আমাদের কি হয় অনুপাত দিয়ে দিচ্ছে, মানে দুটো শঙ্কুর অনুপাত দিচ্ছে, শঙ্কুর অনুপাত দেওয়াই মানে কি হচ্ছে, এখানে পাই অবশ্যই কেটে যাবে,
3 পাই, আর এগুলো হচ্ছে কি বলতো ধ্রুবক হয়ে যাচ্ছে, মানে এগুলো একই থাকবে। তুমি দ্বিতীয় শঙ্কুর অনুপাতে এটা পাবে, নিয়ে কেটে যাবে। তার জন্য আমরা এটাকে কখনোই যখন অনুপাতে করি তখন এটার অতটা গুরুত্ব দিই না, যেটা দেখি সেটাতেই বসিয়ে করি। 1/3 বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো, আরও ডিটেলসে বলবো, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার তিনেরটা করি। তিনেরটা কি বলছে, কি মন্দারের দুই নাতি কেতন আর তুষার, দুজনের নাম, একজন কেতন একজন তুষার। মন্দারের সম্পত্তি থেকে 11 বছরের কেতন, মানে কেতনের বছর 11 বছর কিছু অর্থরাশি পায়, এবং 12 বছরের তুষার, মানে তুষারের বছর 12 বছর অর্থরাশি পায়। বলছে কেতন আর তুষার তখন টাকা পাবে যখন তাদের বয়স 22 বছর হবে। ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক প্রদেয়, মানে 8% চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে। মানে কি বলছে, কি দুজন আছে কেতন আর তুষার, কেতনের বছর হচ্ছে 11 বছর, তুষারের বছর হচ্ছে 12 বছর। বলছে কেতন ও তুষার তখনই টাকা পাবে যখন তাদের বয়স 22 বছর হবে, মানে এর যখন 11 থেকে 22 হবে আর এর 12 থেকে 22 হবে তখন পাবে। ততদিন পর্যন্ত অর্থরাশিটিতে কত ছাড় দেয়, 8% চক্রবৃদ্ধি সুদের হার দেয়। কি বলছে, যখন উভয়ের বয়স 22 হয় তখন তারা একই পরিমাণ অর্থরাশি পায়, মানে একই টাকা পাবে, দুজনেই সমান টাকা পাবে। মন্দার প্রথমে তুষারকে কত অর্থরাশি দিয়েছিল যদি মন্দারের কাছে মোট এত টাকা 24,700 টাকা থাকে। মানে কি বলছে, কেতন আর কি আর একজনের নাম তুষার, দুজন, একজনের হচ্ছে এর 11 বছর, এর হচ্ছে 12 বছর। বলছে দুজনের বয়স যখন 22 হবে, মানে এর যখন 22 হবে এরও যখন 22 হবে, তখন যত টাকা পাবে, কত রেখেছে আমাদের বলেনি, মোট টাকা বলেছে 24,700। মন্দারকে কত না, মন্দার কেতনকে কত দিয়েছে সেটাও বলেনি, তুষারকে কত দিয়েছে সেটাও বলেনি। আমাদের তুষারকে কত দিয়েছে সেটাই বার করতে বলেছে, কিন্তু কখন টাকাটা, যখন তাদের কিন্তু টাকা সমান হবে, মানে যখন চক্রবৃদ্ধি সুদের হারে পাবে, 8% চক্রবৃদ্ধি সুদের হারে দুজনেই পাবে, যখন সময়টা এক হবে। তাহলে এর 11 থেকে 22 বছর হতে কত, 11 টাইম লাগবে, এর 12 থেকে 22 হতে 10 বছর সময় লাগবে। এবার দেখো অঙ্কটা কি করে আমরা তাড়াতাড়ি করব। তো কি বলেছে দেখো, কি বলেছে, কি আমরা চক্রবৃদ্ধি সুদ যেহেতু, তো কি বলেছে, কি আমাদের কেতন যেহেতু কারটা তুষারের চেয়েছে, তা আমরা কি লিখবো, তুষার ইন্টু চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি, পি ইন্টু, না সরি, পি ইন্টু মানে আসল ওটাই, আসল এটাই 1 + r/100 ইন্টু কত পাওয়ারে হয় টাইম। তাহলে আমরা তুষারের বয়স কত, 12 থেকে 22 হতে কত টাইম লাগবে, 10 বছর টাইম লাগবে। একই রকমভাবে, কারণ যেহেতু বলেছে একই টাকা পাবে, তার জন্য কি হচ্ছে, এর হচ্ছে 24,000, আমরা যেহেতু কি হচ্ছে বলতো তুষারের বার করতে দিয়েছে না, তার জন্য তুষারটাই ধরলাম, 24,000 মাইনাস তুষার, এটাই তো কেতন পাবে এই টাকাটা। এটার ফর্মুলা কি হবে, এটা হচ্ছে আসল, এটা আসল। এবার 1 + r/100 পাওয়ারে কত হবে বলো তো, পাওয়ারে হচ্ছে 11 থেকে 22 বছর হতে টাইম লাগবে 11 বছর। তাহলে এখানেই দেখো, এই যে এটা 10 আর এটা হচ্ছে 11, তাহলে কি থাকবে, 1 থাকছে শুধুমাত্র। তাহলে আমাদের অ্যাকচুয়াল লাইন কি হবে, অ্যাকচুয়াল লাইন হবে এখানে তুষার সমান হচ্ছে 24,700 মাইনাস টি, মানে তুষারের টাকাটা বাদ, ইন্টু এটা থাকবে 1 + r, 1 + r বলতে 8/100, আর পাওয়ারে 1 লিখা না লিখা কি ব্যাপার। এবার আমরা এটাকে ক্যালকুলেশন কিভাবে করব, তাহলে দেখো টি সমান কি হয়ে যাচ্ছে, 24,700 মাইনাস টি, আর এখানে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 108/100, তাহলে 108 মানে কত, ইন্টু হয়ে যাচ্ছে 27, আর নিচে হচ্ছে 25। তাহলে এবার কোনাকুনি গুণ করো, দেখো কোনাকুনি গুণ করতে হলে আমাদেরকে পরীক্ষার হলে একটু টেকনিক আর তাড়া করে করতে হবে, তাড়াহুড়ো না, তাড়াতাড়ি কিন্তু একদম কারেক্ট লাগবে, যাতে কি হয়, তাহলে এখানে 25 এই দিকে গুণ হবে, তাহলে 25টি আর এখানে 27টি, আর 27টিটা ওই দিকে যাবে, তাহলে কত হবে, এখানে 25টি আর 27টি মিলে হবে 52টি, আর এখানে কার সঙ্গে গুণ হচ্ছে, 27-এর সঙ্গে যেহেতু গুণ হচ্ছে, তাহলে 24,700 ইন্টু 27। কে গুণটা বুঝতে পারলে বলো, ক্যালকুলেশনটা বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে একটু রিভাইজ করে দেখবে আমি ঠিক কি বলছি। 24,700 ইন্টু 27 আর নিচে 52। এবার এটাকে ক্যালকুলেশন কি করলাম আমরা, দেখো 25-এর সঙ্গে এখানে 25-এর সঙ্গে টি এর মাল্টিপল করলাম, তাহলে 25টি, আর 27-এর সঙ্গে এটা টি হবে, তাহলে এটা তো ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তার জন্য 25 আর 27 হয় 52টি, আর এটার সঙ্গে এই 27-এরও গুণ হবে, বুঝতে পারলে। তাহলে এটা এবার কাটাকুটি করো, দেখো কত, আমরা কত দিয়ে কাটবো, এটাকে 0 0 আসছে, মানে 13 দিয়ে না 4 দিয়ে কাটবে, তাহলে এটাকে আমরা জানি 4 13 52, 4 দিয়ে এটা কাটছে যেহেতু, 4 6 24, 4 1 4,
4 7 28, 4 5 20, এটা হলো। এবার 13 দিয়ে এটা কাটছে কি দেখো, 4 13 52, 4 13 হয়ে গেল 52, তাহলে কত থাকছে 9 থাকছে, 97, 7 13 না 8 13 104, 7 13 91, 6 5 13 65, তাহলে এবার এটা কি হয়ে গেল, 13টাও কেটে গেল। টি সমান কি হয়ে যাচ্ছে 4 7 5 ইন্টু 27। এবার মাল্টিপাইপল কীভাবে করবে দেখো, গুণ করার টেকনিকটাও আমাদের জানতে হবে, আমরা শুধুই এ করতে যাবো না। তো এখানে 27-এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে 5 27 হয়, 5 20 100 আর 5 7 35, তার মানে 135, তাহলে 135-এর 5 লিখলাম, হাতে রাখলাম 13। তারপরে 27-এর সঙ্গে 7 গুণ করবো, তাহলে কি 7 দুগুণে 14 মানে 140, আর 7 7 49, 140 আর 49 189, 189 আর 13 হয়ে যাচ্ছে 202, তার মানে এখানে 2 বসবে, তাহলে 20টা থাকছে হাতে আমার। এবার 4 27 কত, 4 20 80 আর 4 7 28 মানে 108, 108 আর 20 148, তাহলে অ্যান্সার কত আছে দেখো 1 2 8 না সরি 108 আর 20 100 সরি 1 2 8 100 কি হচ্ছে এখানে কোনটা কি করলাম 4 27 কত 108 আর 20, তাহলে 128, বুঝতে পারলে? তাহলে 12825 12825, বুঝলে? তো এইভাবে ক্যালকুলেশন অঙ্কটা বোঝাতে এই লাইনটা আমাদের লেখার কোনো দরকার ছিল না, যদি তুমি বাড়িতে প্র্যাকটিস থাকে তোমার বেশি, বুঝতে পারলে? ডাইরেক্ট এই লাইনটা লিখবো আমরা। তো এটা হচ্ছে অঙ্ক। চলো নেক্সট কি আছে দেখা যাক। নেক্সটটা কি বলেছে, চারেরটা দেখো স্ক্রিনে আছে, পড়ো কি বলতে চেয়েছে। দেখো কি বলেছে, এ একটি কাজ 32 দিনে, বি একটি কাজ সেই কাজটি করছে 48 দিনে, তারা 8 দিন একসাথে কাজ করে, তারপর এ চলে যায়, বাকি কাজটি 60%, বাকি কাজে 60% করতে এর বিয়ের কত, পুরোটা চাইনি 60%, বাকি কাজে 60%, তাহলে আমরা কি করে করি, এ এটা হচ্ছে এ করছে 32 দিনে আর বি করছে কত দিনে 48, এবার এটা লসাও করতে বসে যাবে না, তুমি দেখো 16 দিয়ে দুটোই যাচ্ছে কিনা, 16 দিয়ে দুটোই যাচ্ছে, 16 দুগুণে 32, 3 16 48, তাহলে 3 দুগুণে 6, তার মানে 6 16 96, 96 হয়ে গেল লসাগু। আর এটাই আমরা জানি টোটাল ওয়ার্ক, এটাই আমরা জানি টোটাল ওয়ার্ক, যারা জানো তাদের কোনো ব্যাপার না, না জানো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 32 96 কত হয়, 3 32 96, এই যে এটা পেলাম এর পার ডে ওয়ার্ক, এ পার ডে ওয়ার্ক পেলাম এটা। একই রকম বি এর কত 48 2 96, তাহলে এটা হচ্ছে বি এর পার ডে ওয়ার্ক, বুঝতে পারলে, বি এর পার ডে। এবার কি বলেছে, তারা 8 দিন একসাথে করে, তাহলে 8 ইন্টু কি হচ্ছে, দুজনে একদিনে কত হচ্ছে, এ 3 আর এ 2, তাহলে 5 5 8 40 হচ্ছে আমাদের দুজনে 8 দিনে টোটাল ওয়ার্ক হচ্ছে, আমাদের টোটাল ওয়ার্ক হচ্ছে 96। এবার 96 থেকে 40 বাদ দাও, 96 থেকে 40 বাদ দিলে কত হয় 6 56, এই 56টা কাজটা 56 কাজের 60% করতে হবে, তাহলে 56 60%, আমি এটা কি করছি বলো তো, তোমাদেরকে বোঝার জন্য এত বেশি লিখছি, কিন্তু এত বেশি লেখার কোনো জায়গা নেই। 60% তুমি ডাইরেক্ট কি লিখবে, এখানে 3 আর এখানে 5 লিখবে, ঠিক আছে। এবার তার কত পার্সেন্ট বলেছে, বি কাজ করছে এই কাজটা কাকে করতে হবে, বিকে করতে হবে, তাহলে আমাদের কত পেলাম 56 ইন্টু 3 আর নিচে হচ্ছে 5, কিন্তু এই কাজটা বি আবার একদিনের ওয়ার্ক হচ্ছে 2 ইন্টু 2, তাহলে কত হয়ে যাচ্ছে, এটাকে এবার গুণ করো, 5 2 দেখো 5 2 10, নিচে হচ্ছে 10 আর 3 56, কত হচ্ছে 168/10। তো এটাতে অনেকেই করতে যাবে কি দশমিক, আমি কেন বলো তো এখান দিয়ে কাটতে গেলাম না, আমি কারণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে 16.8। এবার দেখো তুমি এখানে 16 একটাতেই আছে, তা 8 মানেই 4/5, 0.8 মানেই 4/5, বুঝতে পারলে? তো এইভাবে আমি কি করলাম, প্রথমে এ আর বি এর পার ডে ওয়ার্কটা বার করে নিলাম, তারপরে আমরা বলেছি 8 দিন তারা একসঙ্গে কাজ করেছে, তাহলে কি হয়ে গেল 5 8 40, আর 40টা বাদ দিয়ে দিলাম, এখানে মাইনাসের চিহ্ন দাও, বাদ দিয়ে দিলাম, তাহলে 56 থাকছে, আমাদের 56 দিন বি এর কত সময় লাগবে সেটা বলেনি, বলেছে তার 60%, তার 60% এটা বার করলাম, নিচে 5 থাকলো, যে কাটাকুটি করবে দশমিক করবে না পূর্ণ করবে করতে পারবে, কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের অ্যান্সারটা কী করে আসবে তাড়াতাড়ি সেটাই, আমরা যখনই নিচে 10 পেয়ে যাব তখনই আমরা কাটাকুটির দিকে যাব না, কারণ দশমিক একটার পর হয়ে যাবে, বুঝতে পারলে? তো এইভাবে করলাম অঙ্কটা। নেক্সট কি আছে, নেক্সটটা দেখো ভালো অঙ্ক কি বলেছে, দেখো এই দুটি সংখ্যার গসাগু 11, তাদের যোগফল 132, যদি দুটি সংখ্যায় 42 থেকে বড় হয় তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত, মানে আমাদের সংখ্যা দুটির ডিফারেন্স কত চেয়েছে। তো যখনই সংখ্যা দুটির গসাগু তোমার বলেছে 11, তাহলে গসাগু যদি 11 হয় তার মানে আমরা সংখ্যাগুলো কি হয়, একটা 11x আর একটা তাদের যোগফল বলেছে 32, আর একটা সংখ্যা হচ্ছে 11y, আর আমাদের যোগফল বলে দিয়েছে 132। এই টাইপের অঙ্কগুলো খুব আসে গসাগু আর লসাগু দিয়ে। তাহলে এখান থেকে 11 কমন আসছে কিনা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x + y, আর এটা হচ্ছে
32। এবার কাটাকুটি করো, 11 দিয়ে কাটবে কিনা, 11 কে 11, 11 দুগুণ 22, তার মানে 12, তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 12। এবার আমাদের কি বলেছে, এমন একটা কন্ডিশনও দিয়ে দিয়েছে কি দুটি সংখ্যাই 42-এর থেকে বড় হতে হবে। তো এমনভাবে সংখ্যা দুটোকে আমরা ভাঙবো যাতে কি আমাদের সংখ্যা দুটো 42-এর থেকে বড় হয়। অনেক করতে পারো তুমি, দুটো সংখ্যার যোগফল 12 কখন কখন হয়, তুমি দেখো 1 আর 11, কিন্তু আমাদের এটা হবে না কেন বলো তো, কারণ এক যদি এক্স এর মান 1 নেই আর ওয়াই এর মান 11 নেই, তাহলে এটা কি 42 হচ্ছে, এটা 42 হচ্ছে না, কারণ 11 আর তাহলে 121 হয়ে যাচ্ছে, সেটা হবে না, তার মানে এটা হবে না। আবার তুমি কি করতে পারো, 2 আর 10, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 11 দুগুণ 22, নিশ্চয়ই তোমাকে 4-এর উপরে নিতে হবে, তাহলে কত 5, 4-এর উপরে 5, মানে 4 10 4 11 44, 4ও নিতে পারো তুমি, অবশ্যই 4 নিতে পারো, দেখো অবশ্যই 4 নিতে পারো, তাহলে কি হয়ে যাচ্ছে 4 আর এটা 8, তাহলে 4 11 44, এক্স এর মান যদি আমরা 4 ধরি আর ওয়াই এর মান যদি 8 ধরি, তাহলে একটা হচ্ছে 44 আর একটা হচ্ছে 88, আর এই দুটো যোগ করলে কত হয় 132 হয়, হ্যাঁ 132 হয়, কিন্তু আমাদের ডিফারেন্স কি দিয়ে দিয়েছে, ডিফারেন্স দেয়নি। কোশ্চেনটা অপশানের দিকে আমাদের দেখতে হবে, এত ডিফারেন্স নেই, 44-এর ডিফারেন্স এখানে নেই, আমাদেরকে আবার ভাঙতে হচ্ছে, তাহলে এটা কত 5 আর 7, 7 আর 5 কত হয় 12, আর এবার তাহলে এটা হচ্ছে 55 আর এটা হচ্ছে 77, তাহলে 55 আর 77-এর ডিফারেন্স কত 22, তাহলে আমাদের অ্যান্সার 22, বুঝতে পারলে। তো কখনো ঘাবড়াবে না কি অপশানে নেই এইটাই অ্যান্সার হবে, তুমি পরেরটা চেক করো, আমি বলছি না কি 44 হবে না অ্যান্সার, এখানে ডিফারেন্স এদেরও 44, কিন্তু আমাদের অপশানে 22 দিয়েছে, তার জন্য আমরা এটাই প্রেফার করব, 44 তো অপশানেই নেই, বুঝতে পারলে। তো ঘাবড়াবে না, অঙ্ক করে এগিয়ে যেতে হবে, একটু কনফিডেন্স হাই রাখতে হবে অঙ্ক করার সময়, বুঝতে পারলে। চলো নেক্সটটা কি বলেছে, নেক্সট কীরকম একটা কি দিয়ে দিয়েছে, সংখ্যার দিয়ে দিয়েছে, দেখো কি একটি সংখ্যা প্রথমে 15% হ্রাস পায়, তারপর 20% বৃদ্ধি পায়, এইভাবে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 78 বেশি, মূল সংখ্যাটি কত। তো দেখো আমাদের যখনই পার্সেন্টেজের সংখ্যার কথা বলবে না, আমরা মূল সংখ্যা 100% ধরে নেব, ঠিক আছে, আমরা এটা হচ্ছে মূল সংখ্যা, আমাদের বলেছে 15% হ্রাস, এবার মূল সংখ্যা থেকে কী করছি দেখো 15% হ্রাস করছি, মানে এটা হচ্ছে 85/100, কিন্তু তুমি এটা পরীক্ষার হলে কি 85/100 লিখবে না, তোমরা কি লিখবে ডাইরেক্ট লিখবে, আমরা জানি 85 মানে 517 আর 5 20 100, বুঝলে, ওটাকেই এইভাবে লিখবে, কারণ আমাদের টাইম বাঁচাতে হবে, কাটাকুটি অবশ্যই ওটা হবে, কিন্তু আমাদের যেহেতু মুখে মুখে হয়ে যাচ্ছে কেন করবো, আর এটা হচ্ছে বলছে তারপরে 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি মানে 120, 120 আর নিচে 100, তার মানে 6/5, বুঝতে পারলে। এবার দেখো 5 20 100, 100 100 কেটে গেল, আর 6 7 কত হয় 6 17 হয়, 5 17 85, 6 17 102, তাহলে 102% হলো যখন 15% হ্রাস 20% বৃদ্ধি, তাহলে এই দুটোর ডিফারেন্স কত, মেন সংখ্যা আর পরে আমাদের যেটা পেলাম 2% ডিফারেন্স পেলাম, এই 2%-এর ভ্যালু কত দিয়েছে, 2%-এর ভ্যালু অঙ্কে দেখো দিয়ে দিয়েছে 78 বেশি, বলেছে তো ওটাই কি এটার ডিফারেন্স হচ্ছে 78 বা বেশি, 2% বেশি 78, তাহলে আমাদের মূল সংখ্যা এবার চেয়েছে, আমরা 2কে কী করে, আমাদের মূল সংখ্যা ছিল 100, 2-এর সঙ্গে কত গুণ করলে 100 হবে, 50 ইন্টু 50 করলেই 100 হয়ে যাবে, তাহলে 78-এর সঙ্গেও 50 গুণ করতে হবে, তা কী করবে, কখনো এটা গুণ করতে যাবে না, এটারও টেকনিক আছে, 50-এর সঙ্গে 2 গুণ করলে হয় 100, তার মানে এটা থেকে 2 আমরা বাদ 2 ভাগ কেটে দেবো, তাহলে 78 থেকে 2 কাটলে কত হয় 39, 39 দুগুণ 78 হয় কিনা, আর এখানে যেহেতু 100 পাচ্ছি তার জন্য 39, 3900, বুঝতে পারলে। তো এইভাবে হচ্ছে টেকনিক করে আমাদের অঙ্ক করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, গুণ করলেও হবে, আমি বলছি না হবে না, 0 5 8 40, আবার 0 5 7 35 4 39, যদি তুমি তাড়াতাড়ি করতে পারো, যখনই দেখবে হাফ আছে জাস্ট এটার হাফ করে দেবে 100 দিয়ে গুণ, বুঝতে পারলে। তো এইভাবেই হয় অঙ্ক, তাড়াতাড়ি আমাদের কি পারবে সবাই, কিন্তু টাইমের মধ্যে কে করতে হচ্ছে ওটা হচ্ছে ব্যাপার। তারপরটা কি বলেছে দেখো, একই রকম 7-এরটা সহজ অঙ্ক দিয়ে দিয়েছে টুক করে একটা, কি এদের তৃতীয় সমানুপাতি, তো তৃতীয় সমানুপাতি কি ডাইরেক্ট লিখবে যদি কেউ না জানো, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি এক্স, তৃতীয় সমানুপাতি মানে কি হয়, তৃতীয় সমানুপাতি মানে a/b সমান b/c, এটাই হয় তৃতীয় সমানুপাতি। এবার কি হচ্ছে দেখো, কাটাকুটি করো, কত 3 16 48, এবার 3 দিয়ে 48কে গুণ করো, 48কে 3 দিয়ে 3 8 24, তো তুমি দেখতেই পাচ্ছ কি শেষে একটাতেই 4 আছে, মানে 48-এর সঙ্গে 3 মাল্টিপ্লাই, তবেই তো আমরা এক্স এর ভ্যালু পাবো, তাহলে দেখো 3 8 24, শেষে কি পাচ্ছ 4 পাচ্ছ, আর কি দেখার দরকার আছে, এখানে শেষে 5, এখানে শেষে 9, এখানে শেষে 1, তাহলে আমাদের চোখ বন্ধ করে এটা অ্যান্সার, পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পুরোটা ক্যালকুলেশন করতে হয় না, বুঝলে। তারপরেরটা কি বলেছে দেখো, একই রকম, এটা হচ্ছে মান নির্ণয়, এগুলো তোমাদের কি খাতায় যখন লিখবে, এটা স্ক্রিনে থাকবে খাতায় লিখবে, তাহলে কি হচ্ছে দেখো 48কে 6 দিয়ে ভাগ করছো মানে 6 8 48, এবার গুণ আছে, এটা কি হচ্ছে, এটাকে হচ্ছে 7 দিয়ে ভাগ 7, আবার এটা প্লাস আছে প্লাস, তাহলে এটা 10, আর এটা কত
7 থেকে 3 বাদ দিলে 4, এটাই লিখবে। এটা লিখে এটা লেখার দরকার নেই। এবার তুমি একটা জিনিস এখান থেকে লক্ষ্য রাখতে পারো, যদি ধরতে পারছো, দেখো এটা হচ্ছে 6 এর মাল্টিপল, যাই আসুক 6 এর মাল্টিপল হবে। তো 6 এর মাল্টিপল কি কখনো এটা হতে পারে? কারণ 6 এর মাল্টিপল মানে 2 এর আর 3 এর আমরা মাল্টিপল যদি কেউ বিভাজ্য নিয়ম মানে 1 2 3 দিয়ে 4 5 7 8 9 10 কি করে কাটে, কোন সংখ্যা দিয়ে, ওটা আমার একটা ভিডিও করা আছে, দেখতে পারো। তো 6 দিয়ে কি কখনো এটা কাটবে? এটা কখনোই কাটবে না, কারণ শেষে 3 আছে, বিজোড় সংখ্যা আছে, কখনোই 6 দিয়ে এটা যাবে না। এবার আমরা এটা দেখে নিচ্ছি কত হচ্ছে। 6 দিয়ে তুমি দেখে নাও, 4 6 24, 4 থাকছে 44, 6 দিয়ে 44 কাটে না, তাহলে এটা হচ্ছে না। এটা হচ্ছে কি 4 6 24 4, এটাও হচ্ছে না। 6 এর মাল্টিপল শুধুমাত্র একই, দেখো 4 6 24 2, 4 6 24 4 42, 6 6 7 42, বুঝলে? এইভাবেও করা যায়, যখনই এইরকম দেখবে। আমাদের আর যদি গুণটা এমন বড় না, তুমি করতে পারো 6 ইন্টু এটা কত হচ্ছে 40 আর 7 47। এবার কি হচ্ছে 6 7 42 এর 2, 4 হাতে 4 6 24 আর 4 28, বুঝলে? তো ওটাই আসছে, দেখলে? এইভাবে আমাদের হলো, এইভাবে হলো, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, কারণ এখানে ক্যালকুলেশনটা কঠিন ছিল না। অনেক সময় এরপরে যদি অনেক বড় থাকে, তুমি 6 এর মাল্টিপল শুধু দেখতে অপশানে টেস্ট করে নাও কি 6 এর মাল্টিপল একটা হবে কিনা, যদি গুণের থেকে আমাদের টাইম কম মনে হয়, বুঝলে? এটা হচ্ছে, কিন্তু তোমাকে জানতে হবে। তুমি যদি দেখছো কি 3, তোমাকে আর কিছু করার নাই, কেটে দিতে হবে, কারণ 3 6 এর মাল্টিপল না শেষে, বুঝলে? চলো তারপরে আমাদের কি হচ্ছে, দেখো একটা কি দিয়ে দিয়েছে, ট্রেনের অঙ্ক দিয়ে দিচ্ছে কি 210 মিটার এবং 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যাচ্ছে প্রথম কথা। তো আমাদের এটা নোট করতে হবে, এটা মাথায় রাখতে হবে, একই দিকে যাচ্ছে। তো একটার বেগ হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার আর একটার বেগ হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার। পেছন দিক থেকে আসা ট্রেনটি দ্রুতগামী ট্রেনটিকে অন্য ট্রেনটি সম্পূর্ণভাবে অতিক্রম, মানে পেছনের যে ট্রেনটি আসছে সেই ট্রেনটি কত তাড়াতাড়ি তাকে অতিক্রম করতে পারবে, সেটাই আমাদের সময় চেয়েছে, আবার কিন্তু কিসে, মিনিটে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হচ্ছে, দুটো ট্রেন, একটা হচ্ছে 210, তাহলে আমরা কি জানি এখানে হচ্ছে যেটা ট্রেনের দৈর্ঘ্য, তো 210 আর 140 যোগ, আর নিচে হচ্ছে তাদের, আমরা যখন একই দিকে ট্রেন যায় তখন স্পিড কি হয়, স্পিডটা বিয়োগ হয়ে যায়। আর যখনই আলাদা অপোজিট দিকে ট্রেনের ডাইরেকশন থাকে তখন স্পিড যোগ হয়। এখানে বলেই দিয়েছে একই দিকে, তাহলে আমাদের স্পিড বিয়োগ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে 150 আর 80 কত হয় 70, কিন্তু এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটা কেন লিখলাম, নিশ্চয়ই কিছু আছে। তুমি এখানে দেখছো মিটার আছে, হ্যাঁ, এখানে দেখছো মিটার, এখানে কিলোমিটার, নিশ্চয়ই কাটবে না। আমাদের দুটো সংকেত না, দুটো একক একই করতে হবে। তাহলে এটা যোগ করলে হয় 210 আর 140 হয়ে যাচ্ছে 350, বুঝলে? আর এটা হচ্ছে 70। আমরা কিলোমিটারকে কি করে মিটারে করি, কিলোমিটার পার আওয়ারকে 5/18, তো 18টা নিচে লিখবে না, উপরে লিখে দেবে, বুঝলে? তো এটা হচ্ছে টেকনিক। তারা দেখো একটা শূন্য কেটে গেল, আর 5 7 35, তার মানে কি পেলাম 18। আর একক কি হবে, এটা তো কিলোমিটার পার আওয়ারকে আমরা ভেঙে নিয়েছিলাম মিটার পার সেকেন্ড, আর এটা তো মিটার ছিল, তাহলে এখানে মিটার মিটার কেটে যাবে, তাহলে শুধুমাত্র আমাদের একক থেকে যাবে সেকেন্ড, বুঝলে? বাই আছে, উপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে 18 সেকেন্ড। কিন্তু আমাদের অ্যান্সারে চেয়েছিল মিনিটে, তাহলে 18 সেকেন্ডকে মিনিট মানে কি করবে, কত দিয়ে যোগ গুণ বিয়োগ ভাগ কি করতে হবে, 60 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, তবেই আমাদের কি হবে, ওটা মিনিট হয়ে যাবে। তাহলে এখানে দেখো তুমি ভাগ করতে যাবে কি, যাবে না, দেখো 6 দিয়ে কাটছে কিনা, 6 কে 6 আর 3 6 18, তার মানে 3/10 মানে 0.3 মিনিট, বুঝতে পারলে? তো এইভাবেই হচ্ছে অঙ্কর আমাদের টেকনিক, এমন কিছু করি না। তুমি এবার কি হবে, অনেকে কি করবে আমাদের বলো তো, এই জায়গাতে 5/18 লিখবে, পরের লাইনে আবার উঠাবে, এখানে মিটার পার সেকেন্ড লিখবে, এগুলো লেখার দরকার নেই তোমার, এগুলো মাথায় ক্যালকুলেশন চলবে কি, আমরা এখানে কিলোমিটার পার আওয়ার আছে আর এখানে তাহলে মিটার করতে হবে, তাহলে এটাকে 5/18 দিয়ে করতে হবে, বুঝতে পারলে? তো এইভাবে অঙ্ক তাড়াহুড়ো করে করতে হয়। তাড়াহুড়ো বলতে আমি খারাপের সেন্সে বলছি না, পজিটিভ সেন্সে, তাড়াতাড়ি করতে হবে, বুঝতে পারলে? চলো নেক্সট কি বলেছে, 11 নম্বর, এবার দেখা যাক। দেখো এখানেও একটা ভালো অঙ্ক দিয়ে দিয়েছে, পরীক্ষায় এগুলো দেয়, বারবার করে দেয় এই পরীক্ষায় এই টাইপের অঙ্ক। কি বলছে, অসাধু বিক্রেতা, যখনই অসাধু বলে দেবে তার মানে আমাদের একটাই জিনিস মাথায় আসবে, যদি প্র্যাকটিস করে থাকো। প্রতিশ্রুতি দেন কিন্তু তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যেটির ওজন চিহ্নিত ওজনের থেকে 46% কম। তার মানে কি, বাটখারাটা এমন ওজন কমিয়ে রেখেছে কি, যে দামে কিনছে সেই দামেই বিক্রি করছে, মানে যত টাকায় কিনছে তত টাকাতেই বিক্রি করছে, কিন্তু আবার কি বলছে, ওজনের টাইমেও কেটে নিচ্ছে, মানে যত ওজন কিনেছে তত ওজনে দিচ্ছে না, বুঝতে পারছো? দাম একই রাখছে কিন্তু ওজন চেঞ্জ করে দিচ্ছে, 46% কম। তাহলে কি হচ্ছে দেখো, আমরা যখন এইরকম করি, যেটা কম সেটা আগে লিখবে, বুঝতে পারলে? তাহলে 46% কম মানে 54 দিচ্ছে, হ্যাঁ, কততে, 100তে 54 দিচ্ছে, বুঝতে পারলে? 46% কম, তুমি 100 থেকে 46 বাদ দাও, 54, তাহলে 54 দিচ্ছে 100তে। এবার আমাদের কি হচ্ছে, এটার কত তাহলে লাভ ক্ষতি হচ্ছে, আমাদের ধরতে গেলে এটা তাহলে কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস, বুঝলে? তাহলে কি হচ্ছে, এখান থেকে কত হচ্ছে, এবার তার লাভের শতাংশ, তাহলে লাভ হচ্ছে কত, এখানে 46 লাভ হচ্ছে, বুঝতে পারলে? এখানে একই রকম চলে আসছে, অন্য অঙ্ক আসবে না, হ্যাঁ।
46 আর নিচে হয়ে যাচ্ছে 54 ইন্টু 100 পার্সেন্টেজ যেহেতু বার করতে বলেছে, এই 100 100 একই না, হ্যাঁ এটা পার্সেন্টেজের 100 বার দিলাম। হ্যাঁ এবার তাহলে আমাদের কাটাকুটি হচ্ছে কত, 23 2 46 আর 27। তুমি এখানে এবার একটা জিনিস লক্ষ্য করতে পারো, দেখো সবার নিচে 27 আছে, বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে 2300/27%। এবার কি হচ্ছে, এটাকে আমরা ভাগ করব। দেখো 27কে এখানে তুমি সবাই দেখছো 8 আছে, হ্যাঁ তা নিশ্চয়ই তুমি 8 দিয়ে ডাইরেক্ট করে দাও, তাহলে 8 এখানে হবে। তাহলে 27কে 8 দিয়ে গুণ করতে হয় কত, দেখো 8 দুগুণে 16 মানে 160 আর 7 8 56, এগুলো ক্যালকুলেশন মাথায় চলবে তোমার। তাহলে 160 আর 56 হচ্ছে 216, তাহলে 216 কত হবে 216, কিন্তু এখানে 230 আছে, তাহলে কত 14 বাকি থাকছে। 1 4 আর এখানে আছে 0 0 আছে কিনা, মানে 230 থেকে 216 বাদ দিলাম, তাহলে 140 140 তুমি এখানে দেখতে পাচ্ছ। এবার 27 5 27 কত হয় 135, 5 27 135 আর 5 উপরে থাকবে নিচে 7%, বুঝতে পারলে? তো এইভাবেই আমাদের কি, যদি নামটা ঠিকঠাক থাকে তো তাড়াতাড়ি হবে, নাহলে এই নামটা করতেই এখানে এত দূর এসে অনেকেই ভাগ করতে অনেক টাইম লেগে যাবে। তো এইভাবে তাড়াতাড়ি করে ভাগ করতে পারো যদি প্রসেসটা বুঝে থাকো। নেক্সট কি আছে দেখো, 12 নম্বরটা কি বলেছে, কি একটি পরীক্ষায় গণিতের 3টি, ইংরেজিতে 2টি আর বিজ্ঞানের 1টি পেপার ছিল, সমস্ত পেপার ছিল 100 নম্বরের। এস গণিতে 60%, ইংরেজিতে 70% এবং বিজ্ঞানে 50% পেয়েছে। সমস্ত পেপারে তার শতকরা নম্বর কত ছিল? দেখো অঙ্কটা অনেক সহজ মনে হবে, কিন্তু অনেকেই ভুল করবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেকেই বুঝতে ভুল করবে। এখানে কি বলেছে, 3টি অঙ্ক, গণিতের 3টি বই ছিল, ইংরেজির 2টি, বিজ্ঞানের 1টি। তা গণিতের এখানে পার্সেন্টেজ যখন বলেছে, একটা বইয়ের কথা বলেছে, তাই আবার প্রত্যেকটা বই কত 100 নম্বরের, তাহলে এখানে 60% একটার ক্ষেত্রে, তাহলে 3টের ক্ষেত্রে 180 হয়ে যাবে নাম্বার, 180 নাম্বার। আর এখানে ইংরেজিতে দেখো 2টো বলেছে, তাহলে কত হয়ে যাবে 140, আর বিজ্ঞানে 1টি, তাহলে এটা হচ্ছে 50। কতর মধ্যে, গণিতে ছিল 3টে, তার মানে টোটাল নাম্বার এটা হয় 300। আর নিচে কত হচ্ছে, 2টো বিজ্ঞান ছিল, না সরি 2টো ইংরেজি ছিল আর একটা বিজ্ঞান ছিল, তাহলে টোটাল নাম্বার এত আর পেয়েছে ও এত, আমাদের পার্সেন্টেজ এসে ইন্টু 100। তাহলে কি হচ্ছে, এবার দেখো 180 আর 100, তা ওটা না যোগ করে দেখো 140 আর 50 190, তা 90 থেকে এখান থেকে যদি 10 নিয়ে নাও তাহলে কত হয়ে যাবে 200, তার মানে 370, আর যোগ করলে তার 300 200 500 আর আগে 600 ইন্টু 100, কেটে যাচ্ছে কি না 6। এবার দেখো এটা কি হচ্ছে, ভাগ করো, 6 6 36, 6 6 36, 1 থাকছে 1 10, তাহলে 6 কে 6 আবার 4, 6 6 36 আবার 4, তুমি 6 6 চলতে থাকো না, তখন আমরা আবৃত্ত দশমিকের যে কনসেপ্ট জানো, তাহলে এটা হয়ে যাবে, না সরি আবৃত্ত না তাহলে এখানে কি হয়ে যাবে 6টা 7 হয়ে যায়, তাই 61.67, বুঝতে পারলে? তো আমাদের এটা হয়ে যাবে অ্যান্সার। তো এখানে কি হয়, অনেকেই 60 প্লাস 70 প্লাস 50/300 করে দেবে, কিন্তু না, এটা 3টি অঙ্ক বলেছে, হ্যাঁ তার জন্য অঙ্কটা ভালো। কি বলেছে অঙ্কটা দেখো, গোপাল, অক্ষয় আর অতুলের গড় ওজন 46 কেজি, মানে 3জন, এক হচ্ছে গোপাল, অক্ষয় আর অতুল বলে দিয়েছে, তো তুমি টি লিখো অতুলের, হ্যাঁ টি, তাহলে এটা 3জনের গড় ওজন বলেছে 46, তাহলে 3জনের গড় ওজন 46, তাহলে 46কে আমরা কত দিয়ে গুণ করবো 3 দিয়ে, তাহলে আমাদের তো 3জনের বয়স কত পেয়ে যাবো, তাহলে 3 4 12 আর 3 6 18 মানে 138। ক্যালকুলেশনটা আমি কী করলাম, 3 4 12 মানে 120 আর 3 6 18, 120 আর 18 138, বুঝতে পারলে? এবার তারপরে কার কার বলেছে, গোপাল আর অক্ষয়, গোপাল আর অক্ষয় এদের বয়স কত, ওজন কত বলেছে, গড় ওজন 40 কেজি, তাহলে দুজনের গড় ওজন 40 হলে তাহলে কত দিয়ে গুণ হবে 40 × 2, ডাইরেক্ট লিখে দেবে 80। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে, তাহলে আমাদের গোপাল অক্ষয়, তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই একজনের বয়স পাবো, আমাদের কার পাবো এখানে অতুলের, কিন্তু আমাদের অতুলের বয়স বার করতে বলেনি, তাও আমরা বার করে নিচ্ছি, কত হয়ে যাচ্ছে 80 থেকে 38 বাদ দিলে দেখো কত হয়ে যায়, এখান থেকে 20 আর এদিকে 38, 20 আর 38 58, এটা হচ্ছে অতুলের বয়স, হ্যাঁ এটি লিখলাম, শুধু টিউব লিখতে পারতাম। তারপরে এবার কি বলেছে, অক্ষয় আর অতুলের গড় ওজন, তাহলে এ আর টি, এদের গড় ওজন কত 45, দুজনের, তাহলে কত হয়ে যাবে 90, তাহলে 138 থেকে 90 বাদ দিলে কত হয় 48, বুঝলে? এটা কার আমরা পেলাম, এটা পেয়ে গেলাম কার কার বলেছে এখানে, অক্ষয় আর অতুল, তাহলে এটা পেলাম গোপালের, কিন্তু আমাদের অক্ষয়ের ওজন চেয়েছে, তাহলে এটা গোপালের, এটা অতুলের, তাহলে 48 আর 58 কত হয় দেখো, 40 আর 50 90, আর 8 আর 8 16, 90 আর 16 হয় 106, তাহলে এটা কার, এটা আমরা পেয়ে গেলাম, এটা দুজনের, কিন্তু আমাদের অ্যাকচুয়াল কার ওজন চেয়েছে, আমাদের ওজন চেয়েছে
অক্ষয়ের, তাহলে এই দুজনের 106 হচ্ছে, এদের দুজনের 106 হচ্ছে, অক্ষয় আর না অতুলের আর গোপালের। আমাদের অক্ষয় চেয়েছে, তাহলে 106 থেকে 138 থেকে 106 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে 32। এটাই হয়ে গেল আমাদের কার অক্ষয়ের বয়স। বুঝতে পারলে না ওজন, সরি বয়স না। নেক্সট কি বলেছে দেখো, দেখো হ্যাঁ এই অঙ্কগুলো অনেকেই কি হয়ে যায়, আমি বিশেষ করে আমার কথা বলছি, আমি এটা যখন কোশ্চেনটা দেখছিলাম তখন এইরকম হয়েছিল কি কোশ্চেন নাম্বার 14 দিয়েছে সেটা আমি দেখিনি, আমি ডাইরেক্ট 14, 15, 25, 40 এটা দেখেছি। তো কখনোই এই ভুল করবে না, হ্যাঁ কি 14টা আলাদা, এটা কোশ্চেন নাম্বার, হ্যাঁ 15 থেকে তোমার অঙ্ক শুরু, কোশ্চেন শুরু, হ্যাঁ তাহলে 15, 25, 40, 75 এই টাইপের হলে এরকম অনেক সময় হয়ে যায়, বুঝলে। তো কোশ্চেনটা ডাউট করার জন্য এখানে 14 নাম্বারে এই সংখ্যাটা দিয়েছে, কোশ্চেন নাম্বার 14তেই এই এটা দিয়েছে, বুঝতে পারলে। তা ওরাও অনেক মেন্টালিটি খাটায় কি কোথায় স্টুডেন্ট ভুল করতে পারে। তো কি হচ্ছে 15, 25, 40, 75 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে আমরা 15, 25, তারপরে কি বলেছে 40 আর 75 এদের লসাগু করব, হ্যাঁ এদের লসাগু করো, তাহলে কত দেখো 15 সব 5 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 3, এখানে 5, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 5, 15, 75। আবার কত দিয়ে যাচ্ছে, আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, তাহলে 3, 8 আর 3, বুঝতে পারলে। আমি ডাইরেক্ট করছি, তারা এইভাবে আমাদের তারা করে অঙ্ক করতে হবে। 3 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে শুধু থাকছে 8, এক লেখার দরকার নেই, বাচ্চাদের মতো কি এক থাকছে ওটার পরে ওটা লেখার দরকার নেই, তোমাকে তাড়াতাড়ি তোমার প্রসেস দেখবে না অ্যান্সার দেখবে। তাহলে কি হচ্ছে দেখো 25, এখানে 5 5 25, 25 কে 8 দিয়ে গুণ করলে কত হয় 200 আর 3 দুগুণে 600, মানে এলসিএম আমরা পেয়ে গেলাম, লসাগুটা পেয়ে গেলাম 600। এবার এখানে 600 যখনই পেয়ে গেছো, আমাদের কোন সংখ্যাটা বলেছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করি, যেটা 4 অঙ্কের এই সংখ্যা দিয়ে বিভাজ্য, মানে এগুলোর লসাগু আমরা 600 পেলাম, তার 600 দিয়ে যেটা বিভাজ্য হবে এই সংখ্যা দিয়ে বিভাজ্য নিশ্চয়ই হবে, তো 600 দিয়ে নিশ্চয়ই এটা বিভাজ্য না, এটা কখনোই বিভাজ্য না। তুমি এটাকে বিভাজ্য বলতে পারো, কারণ শেষে তো দুটো শূন্য আছে, তো তুমি দেখেই বলতে পারো এটাও না, তুমি দেখেই বলতে পারো এটা না, কারণ একটা শূন্য কাটছে আর একটা শূন্য কোথায় যাচ্ছে, তার মানে এটা, বুঝলে। তা যখনই দেখছো দুটো শূন্য আছে, বিভাজ্য অবশ্যই দুটো শূন্য দিয়ে হবে, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে হবে না। তুমি এ করেও দেখতে পারো বা 6 দিয়েও দেখতে পারো, 6-এর মাল্টিপল, এটা 6-এর মাল্টিপল হতে পারে, হতে পারে কি, হ্যাঁ এটা 6-এর মাল্টিপল হচ্ছে মনে হচ্ছে, মানে 9 9 6, তাহলে 9 9 6 0, এটা কি 6 দিয়ে এর মাল্টিপল? 6 16 96, 3 6 6 36, হ্যাঁ কিন্তু এখানে ডবল শূন্য আছে, বুঝলে, তো এটাও হবে না, বুঝতে পারলে। তো এটা হচ্ছে ডবল শূন্য আছে, ডবল শূন্যতে ক্লিক করে এগিয়ে চলো, যদি অন্য অপশানে থাকতো তখন আমরা দেখতাম 6 দিয়েও যাচ্ছে কি না। তারপরেরটা এবার কি বলেছে দেখো, খুব সহজ দিয়ে দিয়েছে কি এততে বিক্রি হওয়া একটি পণ্য 8% লাভ হলে এটির ক্রয়মূল্য কত, মানে 8%-এর দাম এত, 8% লাভে যখন বিক্রি করেছে তখন এত দাম, তাহলে ক্রয়মূল্য কত? 8% লাভ মানে 108, বুঝলে, তো এইভাবেই ধরতে হবে। 108-এর দাম হচ্ছে 1566, আমাদের ক্রয়মূল্য চাইছে, ক্রয়মূল্য আমরা সবসময় কত ধরি 100, বুঝতে পারলে। তাহলে এখানে হচ্ছে 1566, উপরে 100 আর নিচে 108। তাহলে এবার কাটাকুটি করো, এটা হয়ে যাচ্ছে 27 আর এটা হয়ে যাচ্ছে 25। এবার 27 দিয়ে এটা কাটবে কি, তুমি দেখো 27 দিয়ে যদি ভাগ না পারো, ভাগ বলছি, কাটতে নামতে না জানো, তো অসুবিধা কিছু নেই, কিন্তু 26 27 এগুলো তোমার কম্পিটিটিভে বেশি পড়ে কাটাকুটির ক্ষেত্রে, হ্যাঁ তার জন্য 27 দিয়ে অবশ্যই জানা উঠে। তো 27 দিয়ে কাটছি, দেখো কত হচ্ছে, 5 27 হয় 35, 135, সরি শুধু 35, 5 27 হয় 135, তাহলে কত বাকি থাকছে 35 55 20 21, তার মানে 216। তুমি দেখছো কি এখানে দশমিক বলে কিছু নেই, তাহলে নিশ্চয়ই এটা কত দিয়ে কাটবে, কিছু একটা, 7 8 56 পেয়ে যাচ্ছ, তার মানে শেষে 8 হচ্ছে, তার মানে এটা 8 দিয়েই যাবে, বুঝতে পারলে। তো এইভাবেই আমরা এ করে দেবো, কারণ আমাদের কিছু এখানে দেখো প্রত্যেকটাই কি দশমিক বলে কোনো নেই, তো এখানে নিশ্চয়ই ফুল কাটবে, যখনই ফুল কাটবে তার মানে নিশ্চয়ই এটা 16 8 আর 270, বুঝতেই পারছো। তাহলে 58 আর 25, তা 58 আর 25 কী করে হচ্ছে, 58 আর 25-এর মাল্টিপল করো, 58 আর 25-এর 5 8 40, মানে 25-কে 8 দিয়ে গুণ করলে হয় 200, তাহলে 20 হাতে থাকছে, হ্যাঁ আর 25-কে 5 25-এ হয় 125, 125 আর কত হয়ে যাচ্ছে 20, 145, বুঝলে। তো এইভাবে আমাদের কিছু ছোট ছোট ট্রিক জানতে হবে, বুঝলে। তো কেমন লাগছে অবশ্যই মাঝে মধ্যে জানাবে। চলো তারপরটা কি বলেছে আমরা দেখি। এই টাইপের একটা অঙ্ক প্রত্যেক শিফটে ধরতে পারো, একটা করে পড়েছে আগের বার। হ্যাঁ কি বলেছে, পেট্রোলের দাম প্রতি লিটারে 85% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোলের বাবদ খরচ মাত্র 48% বাড়াবে। তার মানে দাম প্রাইস কত বেড়েছে 85%, মানে 100 ধরো ছিল, 100 থেকে বেড়ে হয়েছে 185। হ্যাঁ এবার বলেছে আমরা কিন্তু কত বাড়াবো, পেট্রোলের কমালে কত শতাংশ, ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোলের খরচ
না, বাবদ খরচ মাত্র 48% বাড়বে। যদি আমাদের 85% বাড়ে 100 থেকে 150, আমরা শুধু বলছি কি কত বাড়াবো, 148 অবধিই বাড়াবো। খরচটা 48 অবধি বাড়াবো। তা আমরা জানি কি প্রাইস ইন্টু কমোডিটি মানে তোমার জিনিস, তাহলে কি হয়ে যাচ্ছে, দাম আর জিনিস গুণ করলেই তো আমরা কত খরচ সেটা পেয়ে যাব। তাহলে যখনই এরকম হবে না, তখন আমাদের কি হয়, আমাদের এটা কি হয়ে যায়, কমোডিটিটা ব্যস্তানুপাতে হয়। ব্যস্তানুপাতে তার মানে কি হচ্ছে, আমাদের 185 আগে ছিল দাম, এখন আমাদের 148 করতে হবে। তাহলে কত কমাতে হচ্ছে সেটা জানতে হবে। তো কি হয়ে যাচ্ছে, 48 থেকে 85 বাদ দাও, 148 থেকে 185 মানে এখানে 2 আর এখানে 35, 35 আর 2 37, কততে, 185তে ইন্টু 100, বুঝতে পারলে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 37 ইন্টু 5, 5 37 185, 3 5 15 150, 5 7 35 আর 5 20 100, বুঝতে পারলে। তো আমাদের 20% অ্যান্সার। তো কারো যদি ডাউট থাকছে, আমি একটু আলাদাভাবে বলছি। দেখো অনেক সময় কি হয়, কি কোনো জিনিসের দাম বলছে কি 20% বেড়েছে, আমরা জিনিসটার দাম না বাড়িয়ে জিনিসটা ইউজ কম করব। তাহলে একটা জিনিস তুমি আগে ইউজ করছিলে, একটা জিনিস ইউজ করছিলে যেটার দাম ছিল 100, এখন জিনিসটার দাম হয়ে গেল 120। এবার বলছো কি আমরা যা আগে খরচ করতাম 100 টাকায় খরচ করব, জিনিসটা কত কম কিনতে হবে। তাহলে নিশ্চয়ই কি হয়, আমাদের এক্সপেন্সেস সমান প্রাইস ইন্টু কমোডিটি, মানে খরচ সমান হচ্ছে দাম ইন্টু কমোডিটি, মানে জিনিসটা কি, কোন জিনিস। তুমি বলছো চিনির দাম কত হচ্ছে, চিনি 5 কিলো, আর এখানে দাম কত সেটা, বুঝতে পারলে। তো এইরকম এবার যদি আমরা কি হয়, আমাদের খরচটা একই রাখবো বলেছি, তাহলে আমাদের এটা তো কি চেঞ্জ করতে হবে, তখন এটা ব্যস্তানুপাতে হয়। যদি সরল আর ব্যস্তভেদের অঙ্কগুলো করে থাকো, তাহলে বুঝতে জিনিসটা অসুবিধা হবে না। তাহলে আমাদের সবসময় এগুলো ব্যস্তভেদ হয়। হ্যাঁ, এবার কি হচ্ছে, এটা তার মানে 120 ছিল। তাহলে দেখো একটা জিনিস এবার তুমি আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো জিনিস দুটো একই হচ্ছে কিনা, এটার সাথে এটাও মাল্টিপল করলে এত, এটার সঙ্গে এটাও মাল্টিপল করলে এত, মানে জিনিসটা আমরা এবার কি করতে চাইছি, কমাতে চাইছি। তাহলে বলছি 120 থেকে 100তে কত হবে, তাহলে 20 কমাতে হবে, কততে, 120তে 20 কমাতে হচ্ছে, আর পার্সেন্টেজের জন্য এটা 100, কত হয় 6 20, 120 6 দিয়ে কাটো, 6 16 96, মানে 2 এর 3 হবে, কাটাকুটি করে 16 2 এর 3 কমাতে হবে, তখন এটা হবে, বুঝলে। তো এইভাবে আমাদের অন্যগুলো এখানে কিন্তু অঙ্কটাকে আরও কঠিন করার জন্য বলে দিয়েছে 48 বাড়বে, মানে কি খরচটা 48ই বাড়াবে, ওটা 85 বাড়াবে না, বুঝতে পারলে। না বুঝতে পারলে কমেন্ট করো, আরও ভালো করে অঙ্কটা বোঝাবো। নেক্সট কি বলেছে, দুটি সংখ্যা 4 ও 9 অনুপাতে আছে, এদের মধ্যে সমানুপাতে বলেছে 24, তাহলে সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য নির্ণয় করি। ধনাত্মক পার্থক্য অবশ্যই, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি এর মধ্য সমানুপাতে বলেছে 24, তাহলে মধ্য সমানুপাতে মানে আমরা ধরে নিলাম একটা 4x, আর মধ্য সমানুপাতে বলেই দিয়েছে 24, আর এটা হচ্ছে 9x, অনুপাতে যেহেতু আছে তার জন্য x দিয়ে। তাহলে এবার কাটাকুটি করো, দেখো 4 6 24, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 8 24, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, 8 দিয়ে 16, কিন্তু x না, x এর স্কোয়ার। তাহলে x সমান প্লাস মাইনাস 4, আমাদের বলেছে ধনাত্মক, তাহলে আমরা কি ঋণাত্মকটা লিখবো, তাহলে অতএব x সমান শুধু 4। এবার আমাদের কি বলেছে পার্থক্য নির্ণয়, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 4 যদি x এর মান হয়, তাহলে আমরা ধরেছিলাম 4, এটা 4 4 16, আর এটা 9x, 4 9 36, এই দুটোর ডিফারেন্স কত, 20, বুঝলে। তার জন্য অ্যান্সার 20। তারপরটা কি বলেছে দেখো, লসাগু বার করতে দিয়েছে, সাধারণ লসাগু কি বলেছে দেখো, এখানেও দেখছো কোশ্চেনটাও কিভাবে দিয়েছে, এখানে 18, তারপরে 28, মানে কোশ্চেন নাম্বার 18, কিন্তু 28টা প্রথম থেকে শুরু, বুঝলে। অনেকেই তাড়াহুড়ো করতে করতে এক্সাম হলের প্রেসার থাকে না, তো অনেক সময় আমাদের কী হয়ে যায় 18 28 60 100 এইরকম। আমি যখন ওই আগের কোশ্চেনটা দেখলাম তখন এইরকম হয়েছিল, তার জন্য আরও বলে দিলাম। তো এই ভুল করবে না, কোশ্চেন নাম্বার 18টা 28 থেকে আমাদের অঙ্ক শুরু। তাহলে এদের লসাগু চেয়েছে কত, 28 60 120 135, এবার এটার লসাগু করো, সাধারণ লসাগু। তুমি দেখতে পাচ্ছ কি এখানে 3টে আছে, তার মানে এটা 2 দিয়ে দাও। তাহলে কত, এটা 14, এটা 30, এটা হচ্ছে 60, আর এটা 135ই থেকে যাবে। এবার এটা কত, এখানে তুমি দেখতেই পাচ্ছ কি দুটো দিয়ে যাচ্ছে, তার মানে এটাকে 10 দিয়ে দাও। 10 দিয়ে দেওয়া ঠিক না, 2 দিয়ে দাও। আবার 7 15, সরি 2 দিয়ে কেন দেবে, আমরা 3টে তো যাচ্ছে, 3টে তো যাচ্ছে, দেখো 5 দিয়ে 3টে যাচ্ছে, তাহলে এটা 5 দিয়ে দেবে, যেটা দিয়ে বেশি সংখ্যা যাবে। হ্যাঁ, তাহলে 5 6 30, 5 12 60, আর 5 2 10, 5 7 35, মানে 27 5 তৈরি হয়। এবার এখানে তুমি দেখতে পাচ্ছ 3টে কোন সংখ্যা দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা 14 থেকে গেল, 3 2 6, 3 4 12, 3 9 27, এবার কি দিয়ে যাচ্ছে
দেখতে পাচ্ছ এটা 2 দিয়ে যাচ্ছে, তার মানে 7, এটা 1 লেখার দরকার ছিল না, লিখে দিলাম 2 আর 9। আর কি যাবে? আর দেখো যাচ্ছে না। তাহলে আমাদের এগুলোর গুণ করো, কত হচ্ছে দেখো, শেষে 0 আছে, এটা মাথায় রাখতে হবে, বাদ বাকির কোনোটার 0 নেই নিশ্চয়ই। তাহলে এখানে আমরা গুণ করে দেখছি কি 5 দুগুণে 10, হ্যাঁ, আবার এখানে 10 পেয়ে গেছে, বুঝলে? তো অপশান টেস্ট যদি করতে হয় তো 5 গুণে 10 পেয়ে গেছে, 0 মেরে এগিয়ে যাও। আর যদি তাড়াতাড়ি করতে চাও, আর এটা মাল্টিপ্লাই করতে চাইলে দেখো, তাহলে 5 গুণে 10, বাদ বাকিগুলো গুণ করবো কী করে? দেখো আমাদের এখানে কত হচ্ছে, 7 9 63, হ্যাঁ, 63 হলো 2 3 4 আর 6, 3 দুগুণে 6 মানে 12, 63 ইন্টু 12 ইন্টু 10, তাহলে 12 3 12 36, এটা দিয়ে আমরা গুণ করছি 3 12 36, 3 হাতে 6 12 72 আর 3 75 আর একটা শূন্যের জন্য। তো বুঝলে, এইভাবেই অপশান টেস্ট করা যায়। চলো তারপরটা কি বলেছে দেখা যাক। কি বলেছে, একজন ব্যক্তি 9 কিলোমিটার আওয়ার বেগে কলকাতা থেকে আমেদাবাদ যান এবং একই পথে 18 কিলোমিটার আওয়ার বেগে কলকাতা থেকে ফিরে আসে। পুরো যাত্রাতে আর গড় গতিবেগ, তা গড় গতিবেগ যখনই দিয়ে দেবে, দুটো স্পিড দিয়ে দেবে, ফর্মুলা আমরা কি জানি, ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি 2xy বাই এক্স প্লাস ওয়াই। তো এটা দেখো 2xy বলতে 2 × 9 × 18 আর 9 + 18 মানে কত, 27। তাহলে কাটাকুটি কত হচ্ছে, 9 3 9 27 3 6 18, 6 দুগুণে 12, বুঝলে? তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটাকে যদি তুমি ভাবো কি না আমি এই প্রসেসে করবো না, কখনো কখনো ফর্মুলা মনে থাকে না, তো এটা দেশি টেকনিক। দেখো দেশি টেকনিক কী হচ্ছে এটার, আমরা কি জানি, যখনই অ্যাভারেজ বার করতে দেবে 2 জনের 3 জনের 5 জনের 7 জনের, আমরা কি করব, অ্যাভারেজ স্পিড যখনই বার করতে দেবে, অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বাস এটাই মনে রাখবে, অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওটা আমি টেকনিক বলে দিলাম, ওটা ফর্মুলা, কিন্তু এটা হচ্ছে আমাদের দেশি টেকনিক। দুজনের জায়গায় 3 জন দিলে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে না, কিন্তু 3 জনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবে, 3 জন 4 জন যতজন করবে, টোটাল ডিস্টেন্স। তাহলে একটা ডিস্টেন্স আমি বলছি কলকাতা থেকে আমেদাবাদ, এটার ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি ডি, হ্যাঁ, কলকাতা থেকে আমেদাবাদ। তো ও যেতেও যত ডিস্টেন্স কভার করবে, আসতেও তো তত ডিস্টেন্স কভার করবে, ডিস্টেন্স সেম। তাহলে কি হচ্ছে, আমরা কি লিখবো, টোটাল ডিস্টেন্স, তার মানে 2D হয়ে গেল, গেল আবার এলো, টোটাল ডিস্টেন্সের অ্যাভারেজ স্পিড যেহেতু বার করছি লিখে দিলাম। টোটাল টাইম, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে 9 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, আর ডিস্টেন্স বাই স্পিড মানে 18তে বেগে এসেছে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে উপরে থাকছে 2D, আর এই দুটো লসাগু করলে হয় 27, হ্যাঁ, 9 না সরি 27 বলছে 18, তুমি 9 দিয়ে এ করো, কি হচ্ছে 9 কেন 9 দুগুণ 18, তাহলে 9 দুগুণে 18, 18টা হচ্ছে এলসিএম নিচে থাকে, তো আমি ডাইরেক্ট উপরে লিখে দিলাম। তাহলে ডি কত হবে, 18 এলসিএম করছি আমরা 9, 9 দুগুণে 18, তাহলে এখানে 2D প্লাস ডি মানে কত হয়ে গেল, ওপরে 2D ইন্টু 18 আর নিচে 3D, তাহলে এখানে ডিডি কেটে গেল, 3 6 18, তাহলে 6 দুগুণে 12, এটা হয়ে যাচ্ছে। তুমি 3 জনের দিয়ে দিলে ওই ফর্মুলা কাজে দেবে না তখন এটা, তার জন্য আমি প্রেফার করবো এটা, বুঝতে পারলে, কি টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, অ্যাভারেজ স্পিডের টোটাল ডিস্টেন্স কে কে গিয়েছে, টোটাল টাইম কে কে গিয়েছে। তারপরের অঙ্কটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় এইসব অঙ্ক হলে আমি তো বলবো যদি টাইম না থাকে সব অঙ্কে হাত দেবে না, হাত দেবে না, হ্যাঁ, অনেক এ করে অঙ্কটা হবে, কিন্তু আমি জানতে চাই কজন করতে পারছো, আমি করে দেব যদি না পারো, কিন্তু যারা পারছো তারা অবশ্যই কমেন্টে জানাও, বুঝলে? চলো পরের ক্লাসে আবার দেখা হবে, আশা করছি, কেমন লাগলো অবশ্যই বলবে।